দুপুর সাথী সকলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। নতুন বছর, আর নতুন বছরে বাঙালির চতুর্দশ পার্বণ হল বইমেলা। বাংলা প্রকাশনা জগতে এখন হই হই কাণ্ড। কলেজ স্ট্রিট পাড়ার দুই অন্যতম প্রকাশনীর কর্ণধার আজ আমার সঙ্গে। তাদের কাছে জানতে চাইব প্রকাশকদের বা বইমেলার হাঁড়ির খবর। আমার সঙ্গে আছেন আজকে স্টুডিওতে চুমকি চট্টোপাধ্যায় এবং রাজিকা মজুমদার। দুজনকেই আজকের মহিলা মহলের অনুষ্ঠানে আন্তরিক স্বাগত। ধন্যবাদ। আজকের আমাদের আলোচনার বিষয় যে বইমেলা কিভাবে সাহিত্য রচনাকে প্রভাবিত করে। প্রথমেই দুজনের কাছে যেটা জানতে চাওয়ার তা হল, ছোট থেকেই শিশুদের বইমেলায় নিয়ে যাওয়া হয়, অন্তত আমাদের ছোটবেলায় তো একটা ভীষণভাবে ছিল। বাঙালির কাছে এটা একটা উৎসবের মতো। এবারে এই যে পরিবেশটা, সেই পরিবেশটা কি কোথাও শিশু মনে সাহিত্য রচনার বীজ বপন করে? সাহিত্য রচনার বীজ শিশু মনে তৈরি হয় কিনা সেটা হয়তো আমার মনে হয় না। আমার যেটা মনে হয় যে একটি শিশু সে যদি বইয়ের মাঝখানে ঘোরাফেরা করে তাহলে তার অন্তত বই পড়ার একটা আগ্রহ জন্মায়। বই হাতে নিয়ে দেখা, ঘাঁটা, এবং এত মানুষ বই কিনছে তার একটা প্রতিফলন তো নিশ্চয়ই তার শিশু মনে পড়ে। এবং বই যদি তার পড়তে ভালো লাগে, গল্পের বই, তাহলে সে যখন বড় হয় হয়তো তখন তার মধ্যে যদি সাহিত্যপ্রীতি জন্মায় তখন সেও ভাবে যে আমিও তাহলে একটু লিখি, কবিতা লিখি, কি গল্প লিখি, কি ছবি আঁকি, এই ধরনের। এটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অবশ্যই একটা শিশু মনে তার মানে কি বলবো একটা প্রতিফলন হয় এই বইমেলার। রাজিকা দিও কি একই কথা মনে করেন? হ্যাঁ, আমি চুমকিদির সঙ্গে একমত। কারণ এই যে বাচ্চাদের ছোটবেলা থেকে একটা ইনভলভমেন্ট এই পুরো পরিবেশটার সঙ্গে, যে একটা বই মেলায় মানুষের সমাগমের পাশাপাশি এত মানুষ কেন বই কিনছেন, বা তার বাবা মা যে তাকে এনকারেজ করছে যে তুমি এই বইটা কেনো, বা বয়স অনুযায়ী যে বইটা তার জন্য উপযুক্ত সেই বইগুলো তাকে দেখানো, বই জগতের সাথে পরিচিতি, এটা তো ভীষণভাবে দরকার। এবং অবশ্যই শিশু মনে সেটা প্রভাব ফেলে। আমরাও যখন ছোট ছিলাম বইমেলা কি আমরা জানতাম না, আমরা তো প্রথম বাবা মার হাত ধরেই বইমেলায় যাই। এবং সেখানে যখন দেখি যে লেখকরা আসছেন, লোকেরা বই কিনছে, আমি আমাদের নিজস্ব স্টলে বসে লোককে যখন মানে একটা ক্যাটালগও দিতাম তখনও আমার প্রচুর আনন্দ হতো যে আমার হাত থেকে সে বইটা নিয়েছে, এর সঙ্গে আমি ইনভলভড। সেই ইনভলভমেন্টটা খুব দরকার। সত্যি তো এটা একটা ইনভলভমেন্ট বা এই জায়গাটা ভীষণ একটা প্রাপ্তির অন্যতম। আমাদের ছোটবেলার সঙ্গে এখনকার শৈশবের তো বেশ একটা ফারাক আছে, বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার প্রবণতা ভীষণভাবে বাড়ছে। তো যারা বাবা মার হাত ধরে আসছে তারা কি সত্যি বাংলা বই কিনছে, বা বাবা মারাও কি কিনে দিচ্ছেন, নাকি কোথাও আবারও, যদিও আমার বিদেশি ভাষা শিখতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই দিকে ঝোঁক বেশি? আদৌ কি সাহিত্যিকদের তারা চেনাচ্ছেন? এই জায়গাটা যেহেতু আপনারা একদম সেই জায়গায় থাকেন, চিত্রটা মানে বাস্তব চিত্রটা কতখানি সত্যি? দেখো, আমাদের যেটা চোখে পড়ে যে খুব একটা মানে ভাগাভাগির ব্যাপার আছে। শহর কেন্দ্রিক যে শিশু, যে একদম খাস মানে একেবারে মেগা সিটিতে যে শিশুটি বড় হচ্ছে, তার চাহিদা, তার পছন্দ কিন্তু একটি মফস্বল বা একটি গ্রামের শিশুর থেকে আলাদা। এবং এটা আমরা খুব দেখি। যদি কলকাতাকেই ধরে নিই, কলকাতায় যে সমস্ত বাচ্চারা বেড়ে উঠছে, যারা বেশিরভাগই হয়তো ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে, তাদের কিন্তু প্রথম পছন্দ ইংরাজি। কিন্তু যে সমস্ত শিশু বা কিশোর যারা মফস্বল থেকে আসছে, যারা একটু গ্রামের থেকে আসছে, তারা কিন্তু একেবারেই বাংলা বইটাকে আঁকড়ে ধরে। এবং আমার বলতে এতটুকু দ্বিধা নেই যে আমাদের বাংলা প্রকাশনা জগৎ অনেকটাই কিন্তু মফস্বল গ্রামের পাঠকদের উপর নির্ভরশীল। তারাই কিন্তু এখনো প্রচুর পরিমাণে বই পড়ে। তো এবং তারাই কিন্তু আমাদের একটা জীবন কাঠি বলা যায়। বই শহর কেন্দ্রিক শিশুরাও পড়ে, ছেলেমেয়েরাও পড়ে, কিন্তু তাদের পছন্দটা একটু আলাদা। হয়তো ইংরাজিটা তারা বেশি ভালোবাসে, যেহেতু তাদের সহজ লাগে ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে বলে। তবে একেবারে যে তারা বাংলা পড়ে না এটাও বলবো না। মানে হ্যাঁ। আচ্ছা রাজিকা দি, আপনি কি মনে করেন এখানে কি কোথাও বাবা মায়েরও একটা দায়িত্ব থাকে? অবশ্যই বাবা মায়ের দায়িত্ব তো থাকেই। কারণ একটা বাচ্চাকে নার্চার করে তাকে বড় করে তোলা, তাকে প্রকৃত শিক্ষিত করে তোলা, সেটা
বেশিরভাগের দায়িত্বটাই বাবা মায়ের ওপর, তারপর তার পারিপার্শ্বিক সবকিছুর ওপর ডিপেন্ড করছে, সে কিরকম স্কুলে পড়ছে, তার আশেপাশের লোকজনের উপর। কিন্তু বাবা মা যদি তাকে এইটা বোঝাতে পারে যে বাংলা সাহিত্যের, বাংলা যদি তার মাতৃভাষা হয় এবং বাংলা সাহিত্যে যেসব অমর সৃষ্টি হয়ে আছে সেইগুলো থেকে যেন সে বঞ্চিত না হয়। মানে তাকে ইংরেজি পড়তে, তার বাবা মা হয়তো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে বাচ্চা বলে তাকে হয়তো ইংরেজি বই কিনে দিচ্ছে, কিন্তু তার পাশে পাশে তাদের বাচ্চাদেরকে বাংলা শিশু সাহিত্যের সঙ্গে পরিচয় করানোটা খুব প্রয়োজন। না হলে কোথাও বাচ্চারা হয়তো বঞ্চিত হচ্ছে। নিশ্চয়। ধরুন আপনারা তো দুই অন্যতম প্রকাশক, সেক্ষেত্রে কি আপনারা জেলার বইমেলাগুলোর ওপর অনেকখানি গুরুত্ব দেন, বা এই যে জায়গাটার কথা বলছি খানিকটা আশা খানিকটা নিরাশা, সে জায়গায় কি জেলার বইমেলাগুলো অনেকটা আশা দেয়? নিশ্চয়ই দেয়। জেলা বইমেলা খুবই ভালো হয় আমাদের, যার জন্য প্রতিটা জেলায় শুধু না, মানে এখন তো বলতে গেলে একটা জেলায় দুটো বইমেলা হচ্ছে। কারণ জেলা বইমেলা হলেই যে সেই জেলার সমস্ত মানুষ এসে সেখানে পৌঁছতে পারেন তা নয়, দূরত্ব থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, সেজন্য এরমও হয় যে একটি জেলায় দুটি বইমেলা হচ্ছে, এবং সত্যি সত্যি বইমেলাগুলো কিন্তু খুবই সফল হয়। তো নিশ্চয়ই অনেক বেশি আমরা তাদের উপর নির্ভর করি। রাজিকা? হ্যাঁ, একদমই তাই। কিন্তু কোথাও মনে হয় যে যদি এভাবে বলি যে গ্ল্যামার, সেটা তো সবসময় কলকাতা বইমেলায় অনেক বেশি, এবং সবাই আমরা তাকিয়ে থাকি যারা বইপ্রেমী মানুষ বা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তাকিয়ে থাকে যে কলকাতা বইমেলা কবে হচ্ছে। আর সেক্ষেত্রে আরো একটা বিষয় কাজ করে যে এই বইমেলাতে এলেই যেন আমার সমস্ত স্বপ্নের সাহিত্যিকদের দেখতে পাবো স্টলে স্টলে, এবং তাদের সঙ্গে কথোপকথন হবে, তাদের থেকে একটা সই সংগ্রহ হবে। এটাও কি, এই যে সাহিত্যিকের সঙ্গে যোগাযোগ, এটাও কি কোথাও একজন পরবর্তীতে যে লিখবে তার মধ্যে কোথাও একটা লেখক হওয়ার ফ্যাক্টর কাজ করে? সামনাসামনি দেখা। রাজিকা দিকে যদি এটা প্রথমে একটু জানতে চাই। অবশ্যই কাজ করে, কারণ একজন সাহিত্যিককে দেখে, তার স্বপ্নের সাহিত্যিককে যখন একজন পাঠক দেখে, তখন তার মনেও একটা ইচ্ছে হয়, একটা ইন্সপিরেশন আসে যে এই মানুষটার মতো আমিও হয়তো একদিন লিখব, মানে এই জনপ্রিয়তা আমিও পাবো, এই ভালোবাসা তাকে ঘিরে, হ্যাঁ, বা তাকে যে কোনো কারুরই স্বপ্নের মানুষকে সামনে চাক্ষুষ দেখার আনন্দ একটা অন্য মাত্রায় থাকে। তো বইমেলাতে অবশ্যই যারা বই পড়তে ভালোবাসেন এবং তাদের স্বপ্নের সাহিত্যিককে সামনে দেখছেন, তাদের মনে তো একটা ইন্সপিরেশন দিচ্ছেই সেটা। এই জায়গাটা তো আপনাদের স্টলও ধরুন মানে আকর গেলেই আমরা ভাবি যে আচ্ছা আজকে এই স্টলে কে কে আছেন, তো সেই জায়গাটা কি মনে হয় চুমকিদি? হ্যাঁ, এইটা না, মানে আগে, অনেক আগে যখন বইমেলাতে চিরকালই সাহিত্যিকরা আসেন, কিন্তু এই যে সমস্ত স্টলে স্টলে বসা তাদের, সেই ব্যাপারটা না অনেক আগে এরম ছিল না। তাদের একটি নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে বসে তারা গল্প করতেন, আড্ডা মারতেন। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে আমাদের প্রকাশনায় যাদের যাদের বই আছে তাদেরকে আমরা আমন্ত্রণই জানাই যে আপনারা আসুন, এবং এই যে একদম চোখের সামনে সাহিত্যিককে দেখা এবং তার সই নেওয়া এবং তার সঙ্গে ছবি তোলা, এটা তো এখন একটা মারাত্মক ব্যাপার হয়েছে, সেলফি তোলার ব্যাপারটা। তো এটা কিন্তু পাঠক এবং যারা লেখালেখি করতে চাইছে তাদের প্রচন্ড একটা উদ্দীপনা, আগ্রহ, ভালো লাগার জায়গা। আমি তো ভাবতে পারি না, আমি যখন প্রথম সুনীল গাঙ্গুলি মহাশয়কে দেখেছিলাম, তার সান্নিধ্যে এসেছিলাম, আমি না এত ঘাবড়ে গেছিলাম। উনি আমায় বললেন, তুমি এত হাঁপাচ্ছ কেন? মানে এই যে ভেতরের উত্তেজনাটা বাইরে প্রকাশ পেয়েছিল। এখন কিন্তু ব্যাপারটা বইমেলাতে এইভাবে সাহিত্যিকদের দেখে পাঠকরাও কিন্তু অনেক সাবলীল হয়ে গেছে। তো তারা তাদের অনেকে ছবি এঁকে আনে, তাদেরকে দিয়ে সই করায়, তাদেরই ছবি এঁকে আনে। তো বইতে তো করাই, বই কিনে বইতে সই করায়, এটা একটা খুব ভালো লাগার জায়গা। প্রযুক্তির কথা যখন এসেই পড়েছে, কারণ আমরা তো প্রযুক্তি ছাড়া এই মুহূর্তে ভাবতেই পারি না, বই পড়ার ক্ষেত্রেও কিন্তু একটা বেশ পরিবর্তন এসেছে। অনেকেই আমরা এখন খুব পিডিএফ ফরম্যাটে বই পড়তে অভ্যস্ত হয়ে গেছি, বা কিন্ডেল এসে গেছে, সেখানে বই পড়তে অভ্যস্ত হয়ে গেছি। সেক্ষেত্রে এই বইমেলার আলাদা করে গুরুত্ব কোথায়? বই কেনার চেয়ে যখন পিডিএফ এ পড়ছি বা একটা যন্ত্রে পড়ছি সেখানে, এবং আরো একটা বিষয় যে সেখানে মনে হয় এখন তো আমরা সবাই ছোট ছোট ফ্ল্যাটে থাকি, একটা স্থান সংকুলানেরও বিষয় আছে। সেখানে একসাথে আমার ওই চৌকো যন্ত্রটিতে অনেকগুলো বই একসাথে আমি পাবো। তাও দুই প্রকাশক যখন আছে তখন এইটা একটা জানতে চাওয়া যে বইমেলার গুরুত্ব কতটা। ধরো তুমি বাইরে থাকো, মা অন্য জায়গায় থাকেন, তুমি মাকে ভিডিও কল করলে, মা তোমাকে সেখানে বললো তোর কপালে কি লেগে আছে, আয় আঁচল দিয়ে মুছিয়ে দি। সেটা যেরকম তুমি মাকে দেখতে পাচ্ছ, তার স্পর্শ পাচ্ছ না। আমার কাছে মনে হয় যে একদম ছাপার অক্ষরে বই,
সেইটা পড়া আর পিডিএফ এ বই পড়া ঠিক এতটাই তফাৎ। একটা বইকে ধরে তার গন্ধ শুকে তাকে পড়তে পড়তে আধখোলা অবস্থায় বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়া, আবার শুরু করা, সেই বইটা আমি যত্ন করে আমার সংগ্রহে যদি খুব ভালো লাগে রেখে দিলাম, কি মানে এতটাই যত্ন যে কাউকে দিতেও ইচ্ছে করছে না, কেউ চাইছে হয়তো। এই যে ছাপার অক্ষরে বই, এর কিন্তু চাহিদা আমার মনে হয় কোনোদিনই কমবে না। এটা সেই টেলিভিশন আসার পর যে না সিনেমা বন্ধ হয়ে যাবে, সিনেমা হলগুলো সব উঠে যাবে, তারপরে মোবাইল এলো, এবার আর টেলিভিশন চলবে না, কিন্তু চলছে সবই। সুতরাং হ্যাঁ, একটা জায়গার ব্যাপার তো নিশ্চয়ই থাকে বই। তবে আমার মনে হয় যে ভালো লাগার বই সংগ্রহ করে বাড়িতে রাখাই যায়। যদি কোনোটা মনে হয় যে আচ্ছা দেখি কেমন পড়ে, যদি খুব ভালো লাগে কিনবো, তখন হয়তোবা পিডিএফটা পড়ে দেখা যেতে পারে। কিন্তু ভালো ভালো বই তো মণিমুকুটের মতো, আমাদের যেরকম অলংকার যাকে বলে, সেগুলো আমার তো মনে হয় সংগ্রহে থাকাটাই উচিত, এবং মানুষও তাই করেন। এখানে বই মেলাতেই আমরা বুঝতে পারি সেটা কি, প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসেন। যদি ধরে নি 50% বই কেনেন না, 50% তো কেনেন, বাকি 50%। সুতরাং এর চাহিদা, এর আবেদন, ছাপার বইয়ের আবেদন কোনোদিনই যাবে না। রাজিকাদি, পিডিএফ ফরম্যাটকে, প্রযুক্তিকে একটু এগিয়ে রাখবেন, যে একসাথে তো এত বই পড়া হচ্ছে তবু তো মানুষ পড়ছে, কি বলবেন? কিছুটা হয়তো বাধ্যতামূলক কারণেই হয়তো কেউ পিডিএফটা চুজ করবেন আমার মনে হয়। কারণ যেখানে হাতে বইটা ছুঁয়ে দেখা যায়, বইয়ের পাতা উল্টে, নতুন বইয়ের গন্ধ নিয়ে মলাট উল্টে যখন বই পড়ার যে আনন্দটা পাওয়া যায়, সেটা পিডিএফ এর কখনো পাওয়া যায় না। সেই জন্য ওই যেটা আপনি বললেন যে বাড়িতে হয়তো রাখার জায়গা নেই, বা সে হয়তো যেটা চুমকিদি বলল যে কিছুটা পড়ে নিয়ে হয়তো ডিসাইড করা যে এই বইটা তাহলে আমি বই আকারেই কিনবো, জাস্ট পিডিএফটা নিয়ে একটু আইডিয়া করে নেওয়া, সেই কারণে। কিন্তু সেটা কখনোই প্রিন্ট মিডিয়ার বিকল্প নয় আমার মনে হয়। ঠিক। আবার কোথাও কোথাও তো মনে হয় যে আমাদের সময় কমে যাচ্ছে, আমরা যেভাবে দ্রুত যাতায়াত করি সেখানে ওইটা থাকলে তবু মেট্রোতে বসে বসে বা বাসে বসে বসে বইটা পড়ে নিতে পারলাম, তাতে তবু পড়া হলো। এটাও কি একটা দিক মনে হয়? এটাতে আপত্তি করার জায়গা নেই, কারণ যদি সে পড়ে, পড়াটা কিন্তু খুব দরকার। সেটা ছাপার অক্ষরে বই পড়ুক কি পিডিএফ ফরম্যাটে পড়ুক, যেখানেই হোক, পড়ার অভ্যেসটা বজায় রাখা খুবই দরকার। এবং যাতায়াতের পথে সত্যি তো তখন বই ব্যাগে হয়তো ক্যারি করা যায় না ভারী বলে, সেক্ষেত্রে পিডিএফ পড়লে নিশ্চয়ই আপত্তি করা কোনো জায়গা নেই। মানে বাংলা ভাষাকে জানতে হলে এটার প্রতি আপত্তি হওয়া দরকার নেই, কিন্তু প্রকাশনার দিক থেকে দেখতে গেলে তো অবশ্যই আমরা চাইবো সবসময় বই প্রকাশিত হোক, ছাপার অক্ষর আমরা হাতে দেখি, তাই তো? দুজনের কাছেই সেই বিষয়ে প্রকাশনারা অনেক বই তো ইবুকে কনভার্ট করছেন প্রকাশকরা। আমাদেরও কিছু কিছু বই ইবুকে আছে যেগুলো, এবং তাতে কি অনেক বেশি মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাওয়া যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু কোথাও একটা পাঠকের মধ্যেও এই ফ্যাক্টরটা কাজ করছে যে তারাও কিন্তু প্রিন্ট মিডিয়া বইটা আক্ষরিক অর্থে হাতে নিয়েই পড়তে চাইছেন। আচ্ছা, বাহ, এইটা তো খুব আশার কথা। যেহেতু বিশেষ করে যারা বিদেশে থাকে, বিদেশে যারা থাকে তাদের তো সবসময় এখানকার বই পান না তারা, কিন্তু প্রচন্ড আগ্রহ পড়ার, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইবুক বা এই ফরম্যাটগুলো উপকারে লাগে আর কি। আরো একটা বিষয়, এই কলকাতা বইমেলায় শুধু যে বাংলা বই থাকে তা তো নয়, বিভিন্ন বিদেশি বই থাকে। এই বিদেশি বইয়েরও কিন্তু একটা আকর্ষণই হচ্ছে এই আমাদের বইমেলা। তো সেইটাই, বিদেশি বই পড়াটা বা বিদেশি বইয়ের কাছাকাছি যাওয়া বা ঘেঁটে দেখা, এটা একজন লেখক তৈরি করার ক্ষেত্রে কতটা দরকার? সাহিত্য জানতে গেলে, মানে যদি আমি মনে করি যে আমি লেখালেখি করব এবং ভালোভাবে করব, তাহলে কিন্তু আগে প্রচুর পড়তে হবে। শুধু নিজের মাতৃভাষায় লেখা সাহিত্য নয়, সেক্ষেত্রে বিদেশি সাহিত্যও পড়তে হবে। সুতরাং এই যে বইমেলাতে এত মানুষ কেন আসে, এক জায়গায় এত সমস্ত কিছু পাওয়া যায়, শুধু যে বাংলা ভাষার বই তা তো নয়, হিন্দি, ইংরাজি, অন্যান্য বিদেশি ভাষা অনুবাদের বই সমস্ত পাওয়া যায়। সেটাই তো মানুষকে আকর্ষণ করে যে আমি এক জায়গায় সব পাচ্ছি। এবং যারা পড়তে ভালোবাসে তারা কিন্তু এই বিদেশি সাহিত্য সমানভাবে তারা আগ্রহী হয়, এবং যার জন্য বিদেশি সাহিত্য, যাবে ইংরেজি বিশেষ করে, প্রচুর বিক্রি হয় বইমেলাতে। মানে তারা খুব খুশি হয়ে যায়, যারা অন্যান্য স্টেট থেকে আসে, দিল্লি থেকে আসছে, সাউথ ইন্ডিয়া থেকে আসছে, তারা কিন্তু খুব, মানে মেলা শেষে খুবই খুশি মনে বাড়ি যায় যে তাদের বিক্রিবাটা খুবই ভালো হয়। তার মানে মানুষ কেনে এবং আগ্রহ দেখায়। রাজিকাদি, বিষয়টা কিভাবে দেখছেন? মানে অ্যাকচুয়ালি আমাদের কলকাতা বইমেলা তো হচ্ছে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, তো সেখানে ইন্টারন্যাশনাল পাবলিশার যারা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গেই সীমিত নন বা ভারতবর্ষেই সীমিত নন,
সারা পৃথিবী থেকে প্রকাশকরা আসছেন এবং তাদের বই, তাদের লিটারেচার, তাদের সাহিত্য নিয়ে আসছেন। আমাদের এখানে যারা, যেটা চুমকিদি বললেন, যে যারা সাহিত্য সত্যিই রচনা করতে চান, সেই অর্থে শুধু তো নিজের মাতৃভাষা পড়লে হবে না, হয়তো তারা আলাদা বাড়িতে বসে পড়াশোনা করছেন এবং সেই বইগুলো হয়তো তারা ওইখান থেকে সংগ্রহ করতে পারছে, বা সেখানেও কোনো কোনো লেখক বা প্রকাশকের সঙ্গে তার সরাসরি কথা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে এবং তার এই যে ভাবের আদান প্রদান যেটা হচ্ছে সেইটাতে তারও সমৃদ্ধ হচ্ছে, সুযোগ পাচ্ছে, একই আকাশের তলায় এতগুলো জিনিস একসাথে, মানে বই প্লাস মানুষজন সবাইকে নিয়ে তার ইয়েটা বৃদ্ধি পাচ্ছে, তার জ্ঞান বা তার চিন্তার যে জগৎ, ভাবনার যে ধারা, সেটা অনেক বেশি প্রসারিত করে দিচ্ছে আমাদের এই বইমেলা, যার দিকে আমরা তাকিয়ে থাকি। আপনারা দুজনে দীর্ঘদিন ধরে প্রকাশনা জগতে আছেন। আমরা দেখেছি যে অনেক বিখ্যাত লেখক এই বইমেলায় চেষ্টা করেন তাদের একটা বই যেন এই বইমেলাতে আসে, বইমেলাকে কেন্দ্র করে আমরা চাই। আমার মনে আছে, খুব মনে পড়ে যে প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ বইমেলাতে একটি আনকোরা নতুন উপন্যাস লিখেছিলেন বইমেলা নামেই। হ্যাঁ, তো সেই বইমেলার সময়, তারপরে ধরুন শঙ্করের যদি বিবেকানন্দ সিরিজের বইগুলোর কথা বলি, সেটা প্রকাশিত হয়েছিল এবং তাই নিয়ে একটা উন্মাদনা। তো এখনো কি সেই রকম ভাবে আপনারা ভাবেন যে বিভিন্ন বয়সের পাঠকরা সেগুলোকে আবশ্যিকভাবে সংগ্রহ করবে, বা বইমেলাকে কেন্দ্র করেই কোনো বই বা সাহিত্যিকরা সেটাকে টার্গেট করেন? এখন বাংলা প্রকাশনা জগতে আগে যেরকম পয়লা বৈশাখ ছিল বই প্রকাশের একটা দিন, মানে যেখানে প্রচুর বই বেরোতো, এখন কিন্তু সেইটা ফোকাসটা চলে গেছে বইমেলাতে। কারণ এত সংখ্যক পাঠক একসঙ্গে কোনো জায়গায় একজন সাহিত্যিক পাবেন না। ওই জন্য আমরাও চেষ্টা করি, যারা আমরা প্রকাশক তারাও চেষ্টা করি যে বইমেলাতে ভালো ভালো বইগুলোকে বার করতে, মানে প্রত্যেক সাহিত্যিকের ভাবনা থাকে। কারণ আমরাও তো এত সংখ্যক ক্রেতা পাবো না, মানে এত সংখ্যায় যে আসেন তারা এবং বই নিয়ে দেখছেন, কিনছেন, এটা তো আমরা অন্য সময় পাবো না। আমাদের যতই বিপণী থাক, যাই থাক, বা এখন অনলাইন সেল একটা শুরু হয়েছে, যথেষ্ট ভালোভাবেই হয়, তা সত্ত্বেও বইমেলাকে টেক্কা দেওয়া সম্ভব নয়। সেই জন্য ফোকাসটা কিন্তু এখন আমাদের মেইনলি সাহিত্যিকদেরও থাকে যে বইমেলায় আমার একটা নতুন বই আসুক, তাহলে প্রথমেই এত সংখ্যক পাঠক সে পেয়ে যাবে, তিনি পেয়ে যাচ্ছেন। তো এটা তো একটা বটেই ব্যাপার যে বইমেলাকে কেন্দ্র করে বই বার করা। রাজিকাদি, আপনারাও কি তাই করেন যে ধরুন কোনো কোনো ক্ষেত্রে কি ভেবে রাখেন যে না এই বইটা বইমেলার সময় প্রকাশ করব, বা কোথাও কি লেখকদের বলেন যে একটা ভালো বই বা একটা ভালো প্লট ভাবুন যেটা আমরা বইমেলায় প্রকাশ করব? অবশ্যই, কেন বইমেলার মানে যে সমাগমটা সেটা তো সবসময় সারা বছর পাওয়া যায় না, মানে সেখানে একটা ব্যবসায়িক দিকও থাকে, একটা বাণিজ্যিক দিক অবশ্যই আছে। কারণ একসাথে যে বইটা আমরা পুশ করতে পারছি, সেই পুশটা তো সারা বছরে আসবে না। ঠিক, তো সেখানে একটা বই যদি অনেকটা বিক্রি হওয়ার পর এটা কি হচ্ছে, লোকের মুখে মুখেও ছড়াচ্ছে, সঙ্গে সঙ্গে সেলটা ফাস্ট হচ্ছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে। সুতরাং বইটা একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে। একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলে মানে আশা করা যায় যে বইটা ভালো গেছে এবং পরবর্তী দিনগুলোতেও চাহিদা থাকবে, এটা একটা ব্যাপার থাকে। তো সেই জন্য বইমেলাকে লক্ষ্য করে বই প্রকাশ বা বই প্রকাশ করার যে একটা মাধ্যম সেটা থাকে। এবার মনে হয় যে বইমেলায় যদি একটা জায়গা সেই বইটা পেয়ে যায় তাহলে আগামী দিনেও বইটা ভালো বিক্রি হবে। সেটাও যেমন ঠিক কথা, তেমন কিন্তু এর উল্টো ছবিও আমরা দেখেছি। মানে একটা বই ধরুন বইমেলায় হই হই করে বিক্রি হলো, তার পরবর্তীতে বইমেলাটা যাওয়ার পর সেই বইটার আর চাহিদাই থাকছে না। সেক্ষেত্রে সেই বইটা বা সেই বিষয়টাকে কি করে দেখেন আপনারা, বা কেন ঘটছে এটা? এরকম অবশ্যই হয়, কিন্তু এটাকে কি বলবো, এটা হুজুগ বলা যেতে পারে। যে একটা বই হঠাৎ করে প্রচন্ড একটা মানুষের মধ্যে একটা হুজুগ হলো, আরে এই বইটা কিনতে হবে, দেখতে হবে, পড়তে হবে, বন্ধু বান্ধব, আমি আমার বন্ধুকে বলছি, সে তার বন্ধুকে বলছে। এইবারে যখন সেই তারা পড়ে দেখলো, বিক্রি হলো, কিন্তু পরবর্তীকালে কিন্তু আর তাদের সেই বইটা পছন্দ হচ্ছে না, মানে তার বিষয়বস্তুই হোক কি তার লেখার মানই হোক। এবারে অনেকটা কিন্তু এটা বিজ্ঞাপনের উপরও নির্ভর করে। যিনি লিখছেন তিনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রমোশন করেন তার বইয়ের, এবং তার প্রকাশকও যদি প্রচুরভাবে বইটাকে পাবলিসাইজ করে, তার বিজ্ঞাপন করে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা
বইটার প্রতি আগ্রহ তৈরি হয়। কিন্তু পড়ার পরে যদি দেখে যে না বইটা যতটা বিজ্ঞাপিত ততটা ভালো নয়, সে কিন্তু আরেকজনকে বলবে না বইটা কিনিস না, বইটা অত ভালো নয়, তখন হয়তো তার বিক্রিটা স্বাভাবিকভাবে একটু কমে যাবে। এগুলো হতেই পারে, এগুলো হয়ও। রাজিকা দি কি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনাদের ক্ষেত্রে? কারণ মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। একটা বই একসঙ্গে হয়তো বইমেলায় তার কভারটা হয়তো খুব আকর্ষণীয়, যেটা অনেকেই তো সবসময় বইটা পড়ে বা তার ব্যাক কভারটা পড়ে বইয়ের সম্বন্ধে অনেক সময় লোকে পড়ে দেখার সুযোগটাও পান না ভিড়ের মধ্যে। বা এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্যান ফলোয়ার বলে একটা কথা আছে, যার যত বেশি ফ্যান ফলোয়ার হয়তো তখন মানে সেই বিজ্ঞাপনে ভোলার চমকটা বেশি। সেই বিজ্ঞাপনেও ভুলতে পারেন, বা তার মানে আর্টিস্ট যিনি কভারটা করেছেন কভারটা হয়তো খুবই আকর্ষণীয়, যে কভারটায় তাদের মনে একটা কৌতূহল জাগছে পাঠকের মনে যে এই বইটা নিতে হবে। এবার সে পড়ার পর হয়তো দেখা গেল যে বইয়ের মানটা অতটা ভালো লাগেনি তার কাছে, হয়তো সেটা অতটা মনে দাগ ফেলেনি। তো কোথাও একটা মনে দাগ ফেলতে হবে, তাহলে কিন্তু তার বিক্রিটা কেউ আটকাতে পারবে না। কিন্তু এখন মার্কেটিং বা এইগুলো পুশ করে একটা সীমা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু তারপরে কোথাও একটা মানে তার কন্টেন্টটাই নিজস্বতা, একটা যেটা আমরা বলি যে লেখকের সিগনেচার, সেইটা তো উল্টোদিকটাও আছে। যদি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে 2000-2500 লাইক, কিন্তু তার বইটা বিক্রি হচ্ছে না, সেটাও কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করি। এই ক্ষেত্রে একটা কথা জানতে চাইবো, বারবারই তো মার্কেটিং এর কথাটা উঠে আসছে, সেক্ষেত্রে এখন যারা ধরুন লিখছে, কি ধরনের বইয়ের চাহিদা আপনারা লক্ষ্য করছেন, বা চাহিদা জনপ্রিয়তা যে শব্দটাই ব্যবহার করি না কেন, যে কোন ধরনের জনপ্রিয়তা? রাজিকা দি এটা বলতে ভীষণ উৎসাহিত, কারণ চুমকিদি বলে দেওয়ার পর আমার আর বলার কিছু থাকবে না। এবং একই উত্তর, মানে যেটা হচ্ছে পাঠকদের মধ্যে আমরা দেখছি ভূত এবং গোয়েন্দা এখনকার পাঠকদের মধ্যে। আসলে তার একটা কারণও আছে, কারণ এখন সিরিয়াস সাহিত্য পড়ার মতো লোকের ধৈর্য নেই বা সময় নেই, তারা একটু এন্টারটেইনড হতে চাইছেন। সুতরাং হালকা কিছু পড়লাম, বেশ একটা ভয় পাওয়া ভালো লাগা ভাব এলো, ব্যাস হয়ে গেল। মানে সেটা নিয়ে যে মনে দাগ ফেলতে হবে বা সেটা আমার পরবর্তীকালে সাহিত্যে আমায় কোনোভাবে সাহায্য করবে, এত কথা আজকালকার পাঠক আর চিন্তা করছেন না। সকলের কথা নয়, বাট বেশিরভাগ। কারণ আমরা সবাই এখন রেডি টু কুকের যুগে আছি। তো সেই আচ্ছা, এখানে আরেকটা কথা একটু মানে এই সঙ্গে জুড়ে দিই, যে তাহলে দুজন এইরকম প্রকাশনা জগতের মানুষ আছেন, তাদের কাছে বলবো যে আপনারা নিজেরা যদি এভাবে ভাবেন যে শেষ 10 বছরে বা 5 বছরে, যদি আরেকটু ছোট করে আনি, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এমন বই যদি বলতে বলি অন্তত 5টা করে। বাংলা সাহিত্যে এখনো যারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন আমাদের প্রণম্য সাহিত্যিকরা, তাদের বই কিন্তু তখনও আগেও ভালো চলতো, এখনো আমরা বের করে যাচ্ছি। যেমন আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, উনি চলে গেছেন, কিন্তু এবারও বইমেলাতে আমাদের ওনার হারিয়ে যাওয়া লেখা, যে লেখাগুলো কবে কোথায় বেরিয়েছিল সেটা ওনারও মনে ছিল না, আমরা সেগুলো বহু দিন ধরে সংগ্রহ করে তার বেরোচ্ছে হারিয়ে যাওয়া লেখা। এই হারিয়ে যাওয়া লেখার সিরিজটা কিন্তু আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়েরও আছে। সুতরাং এদের এই সমস্ত বই কিন্তু মানে কি বলবো, এটা সংগ্রহে রাখার মতো বই। এবং আমাদের যারা বাংলা সাহিত্যকে শাসন করছেন, আগেও মানে যারা বয়স্ক এবং এখন যারা লিখছে, তাদের নাম বলতে গেলে অনেক হয়ে যাবে। তাদের প্রত্যেকের বই আমাদের বিগত 5 বছরে বেরিয়েছে এবং আমরা তাদের খুব ভালো ফিডব্যাক পাই। তো এর মধ্যে ওই যেমন আমরা ঠাকুমার ঝুলি, এই বইটিকে আমরা একটু সহজ করে বার করেছি। ঠাকুমার ঝুলির অনেক শব্দ বাচ্চারা বুঝতে পারে না, সেগুলোকে আমরা একেবারে এখনকার দিনের মতো করে ঠাকুমার ঝুলি বার করেছি এবং সেটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। তো এই রকম অনেক বই আছে, যেটা মানে বলতে গেলে একটা লম্বা লিস্ট হয়ে যাবে। শুধু এটুকু বলতে পারি, আমাদের নামকরা সাহিত্যিক এবং এখন যারা লিখছেন, আগামী দিনে যারা উঠে আসছে, এইরকম সকলের বই কিন্তু আমাদের প্রকাশনায় আছে এবং নাম করতে গেলে প্রত্যেকেরই করতে হয়। রাজিকা দি, চুমকিদি বললেন সাহিত্যের দিকে যেটা প্রভাব ফেলেছে, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটার দুটো দিক আছে। ব্যাপারটা হচ্ছে বিগত 10 বছর আমি যদি ধরি, তাহলে আমি সাহিত্যে কোন বই প্রভাব ফেলেছে না বলে আমি বলবো যে কি ধরনের বই
প্রভাব ফেলেছে। কারণ বাণিজ্যিক দিক থেকে দেখতে গেলে আমরা দেখেছি যে ট্রেন্ডটা গত 10 বছরে তন্ত্র, মন্ত্র, ভূত এবং গোয়েন্দা এই জটটা বেশি প্রচলিত হয়েছে। সামাজিক গল্প ক্ষেত্রে কি ধরুন পুরনো, মানে আমি বলছি গজেন্দ্র কুমার মিত্র বা সেইটারও যেমন চাহিদা, আবার এখন যারা নতুন লিখছেন তাদেরও চাহিদা কি? হ্যাঁ, আমি আসছি সেই কথাটায়। এইটা যেমন বেশি পপুলার হয়েছে, তেমনি সামাজিক গল্প কিন্তু মার খেয়েছে। সামাজিক গল্প, প্রেমের গল্প মার খেয়েছে। এবং কমিক্স, আমরা অনেক চেষ্টা করেও কমিক্সকে কিন্তু 1 নম্বরে দাঁড় করাতে পারিনি। যদিও কমিক্সের বিক্রি ভালো আছে, কিন্তু কমিক্সের চাহিদাটা কোথাও একটু কমে গেছে। সুতরাং প্রভাব ফেলেছে বলতে আমাদের মানে প্রকাশনার জগতে যে প্রভাব ফেলেছে সেটা হচ্ছে এই ভূত গোয়েন্দার সেক্টরটা। হ্যাঁ, এইবারে সাহিত্যের প্রভাব বলতে তো সাহিত্যের প্রভাব শুধু বিগত 10 বছর ধরলে চলবে না। আমাদের বরাবরই আমাদের যেসব অনুবাদ সাহিত্য আছে বা ডিকশনারি আছে বা ধর্মগ্রন্থ আছে, সেগুলো তো সারা জীবন ধরেই সাহিত্যের উপরে প্রভাব ফেলেছে এবং আগামী দিনেও ফেলবে। দেখতে দেখতে আমরা তো বইমেলার অনেকটা দিকই জানতে পারলাম, বা বিশেষ করে বইমেলা কিভাবে সাহিত্য রচনাকে প্রভাবিত করে সেইটা কথা বলতে গেলে একটা কথা একটু জানতে চাই যে আপনারা এই বইমেলাকে লক্ষ্য করে কি কি বই প্রকাশ করছেন তার একটা সংক্ষিপ্ত তালিকা যদি একটু পাঠকদের দেন, বা মানে লেখক মনে না থাকলেও যে কোন কোন দিকে ফোকাস করেছেন সেটা যদি পাঠকরা একটু জানতে পারে। আমাদের প্রকাশনায় এবার আমাদের 2-3টি গবেষণাধর্মী বই বেরোচ্ছে। যেমন একটা হচ্ছে গৌতম বুদ্ধের পথ ধরে। গৌতম বুদ্ধর আমরা প্রথমটা জানি, কিভাবে তিনি সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন, এবং নির্বাণ লাভটা জানি, কিন্তু মাঝখানের যে জীবনটা সেটা কিন্তু অত জানা যায় না। তো এটার একটা রিসার্চ ওয়ার্ক বহুদিন ধরে করেছেন একজন, তো সেইটা বেরোচ্ছে। আরেকটি আছে লিওনার্ডো ডা ভিঞ্চি আর মিকেল অ্যাঞ্জেলোর, তাদের আঁকা আঁকি, তাদের স্কাল্পচারের ওপরে লিও লিসা মিকেল বলে একটি বই আসছে, সেটিও কিন্তু গবেষণাধর্মী বই। তারা কিভাবে স্ট্রাগল করে সেই জায়গায় পৌঁছেছিলেন এবং কত বাধার সম্মুখীন হয়েছেন সেগুলো কিন্তু সত্যি ঘটনা, তার সঙ্গে একটু তো কল্পনা দিতেই হবে। তো এই ধরনের বই কিন্তু আমাদের 2-3টি আসছে। মা দুর্গার উপর একটি বই এসছে, দুর্গা নামে, সেটি একটি অনবদ্য বই, যিনি এখন হেয়ার স্কুলের প্রিন্সিপাল, তার লেখা। তো এই ধরনের বই কিন্তু অন্যান্য গল্প, উপন্যাস বা কমিক্স, যে আমাদের 1968 সাল থেকে আজ অব্দি যত কমিক্স বেরিয়েছে, পুরনো কমিক্সের কিন্তু কালেকশন আমরা একটা করে বার করছি। 4র্থ পর্বটা এবারে বেরোবে। এটা কিন্তু প্রচুর চাহিদা। তো এই ধরনের বই তো রয়েছেই, তার সঙ্গে এবারে ওই গবেষণাধর্মী বইটা প্রায় 3-4টি আসছে। রাজিকাদির কাছে যাব, তার আগে একটু শ্রোতাদের বলি যে আপনারা তো যারা হয়তো খুব বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে যুক্ত তারা বুঝতে পারছেন, কিন্তু অনেকেই তো বুঝতে পারছেন না। অনেকে ভাবছেন যে কোন প্রকাশক, নামটা বলছে না কেন, কি করব বলুন, সবকিছু তো বলতে পারি না, নিয়মের নিগড়ে বাধা আছি। তো আপনি একটু যদি খেয়াল করেন যে চুমকি চট্টোপাধ্যায়, রাজিকা মজুমদার, এই দুটো টাইটেল ধরে আপনি যদি প্রকাশনা জগতের দিকে একটু মনোসংযোগ করেন তাহলে বুঝতে পেরে যাবেন যে কোন 2 প্রকাশককে নিয়ে আমি আজ বসেছি। রাজিকাদি, আমরা এবারে ফোকাসটা রেখেছি শিশু সাহিত্যের ওপরে, যেটা আমাদের শিশু কিশোর পাঠকদের বেশি পছন্দ, যেটা গোয়েন্দা আমি আগেই বললাম খুবই প্রিয়। বেশিরভাগ টপিকগুলোই ওই কেন্দ্রিক বই হচ্ছে। এছাড়াও বড়দের বইয়ের মধ্যে আমাদের সর্বাণী মুখোপাধ্যায়ের একটি কালেকশন আসছে, কারণ ওনার লেখা যেটি আমাদের পত্রিকা নবকল্লোলে খুব পপুলার হয়েছিল এবং সেই কারণে উনি প্রাপ্তবয়স্কদের জন্য লিখছেন। এছাড়াও প্রচুর আমাদের পুরনো যেসব বই আছে যেগুলো সকলে খোঁজে, যেটা অনুবাদ সাহিত্য তো বটেই, এছাড়া আমাদের হাসির যে কালেকশন আছে শিবরাম চক্রবর্তী, সেই সব কালেকশনগুলো আমরা রিপ্রিন্ট করেছি। মানে আবারও চিরন্তন সাহিত্যের কাছে ফেরা, সেইগুলো কিন্তু প্রত্যেক প্রকাশকের কাছেই থাকছে, যে বইগুলো আমরা সব অনেকগুলি আউট অফ প্রিন্ট হয়েছিল, মানে সেইগুলোকে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে নিয়ে আসার। বেশ, চুমকিদের কাছে জিজ্ঞেস করব যে প্রকাশক যখন লেখক তখন বইমেলা কি বার্তা নিয়ে আসে? আমি তো এই দুটো সত্তাকে একেবারেই মেশাতে চাই না। আমি যখন প্রকাশনার কাজ করি তখন আমি একদমই ভাবি না যে আমি লেখালেখি করি, এবং লেখালেখিটা আমার বাধ্যতামূলক নয়। সেটা মানুষজন আমাকে ভালোবেসে লেখা চাইলে তবেই আমি লিখি। আমি নিজে থেকে আজ অব্দি একটা লেখাও লিখিনি যেটা আমি লিখে রেখে দিয়েছি এবং কোথাও দিইনি, কেউ চাইলে দিই। সুতরাং আমার কাছে বইমেলা প্রকাশকের নজরেই।
আর রাজিকাদি তো বলবে যে আমার কাছে পুরোটাই প্রকাশকের নজরে। হ্যাঁ, আমি লিখি না, হ্যাঁ। এখনো পর্যন্ত লিখিনি, বা আমার কাছে লেখা চাইলেও আমি খুব একটা উৎসাহিত বোধ করি না, কারণ আমার ফোকাসটা প্রকাশনার দিকে। হ্যাঁ, আমি সম্পাদনা করি, কিন্তু নিজে লেখার সময়টাও পাই না। আর আমি মনে করি যে একজন বাজারে এত নামকরা সাহিত্যিক থাকতে আমার লেখা কেন কেউ পড়তে চাইবে? তো সেই কারণে আমার তো মনে হয় যে লেখক বা প্রকাশক একসঙ্গে হলে, মানে দুটোতেই যদি সে খুব বেশি ইম্পর্টেন্স দেয়, তাহলে সে একটা টানাপোড়েনের মধ্যে অবশ্যই পড়বে। আমরা টানাপোড়েনে থাকছি না, এই টানাপোড়েন করতে করতে আমরা সময়টা কাটিয়েই দিয়েছি আজকের মহিলা মহলে। প্রকাশনা জগতের দুই বিখ্যাত প্রকাশকের দুজন মানুষ ছিলেন, চুমকি চট্টোপাধ্যায় এবং রাজিকা মজুমদার। আপনাদের কাছে একটাই আবেদন, যারা এই অনুষ্ঠান শুনছেন বা প্রত্যেকদিন মহিলা মহল শোনেন, প্রত্যেককে একটা কথাই বলবো আরো একবার, সেটা হচ্ছে যে বইমেলায় যান, সেটা আমাদের কলকাতা বইমেলা হোক, জেলার বইমেলা হোক, আর প্লিজ পরবর্তী প্রজন্মকে একটা করে, একাধিক দিলে তো তার চেয়ে ভালো কথা আর কিছু হয়ই না, একটা করে অন্তত বাংলা বই কিনে দিন। এবং নতুন সাহিত্যিক সঙ্গে থাক, সেই সঙ্গে আমাদের যে আকর গ্রন্থ, অর্থাৎ যে সাহিত্যিকদের কথা বারবার এনাদের মধ্যে উঠে এসছে, সেই পুরনো দিনের কথা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা তারও আগে সাহিত্য, সেইটা থাক। এটাই একমাত্র চাওয়া। যদি এইটুকু আমরা পৌঁছতে পারি, তাহলেই মনে হয় আমাদের সব আলোচনা বা আয়োজন সবটুকু সার্থক হবে। দুজনকেই অনেক ধন্যবাদ বইমেলার আগে এরকম ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ শ্রীতমা, সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য। অনেক ধন্যবাদ শ্রীতমাকে, এবং তোমাকেও আমন্ত্রণ জানিয়ে রাখছি, এবং সকল পাঠককেও আমন্ত্রণ জানিয়ে রাখছি। আগামী বইমেলায় দেখা হচ্ছে। একদম। সবাই খুব ভালো থাকবেন, আর প্রত্যেকদিন নিয়ম করে শুনতে থাকবেন গীতাঞ্জলিতে মহিলা মহল আর আমাদের মৈত্রীতে মহিলাদের আসর।